হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 6-এর ফার্স্ট যে লেসন আছে, লেসন 1, ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এই যে লেসনটি, এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ উপকারী হবে এবং এই গল্পটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি। তো চলো লাইন বাই লাইন এটা আমরা সম্পূর্ণ বাংলায় ডিসকাস করে নিচ্ছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এটা কে লিখেছেন? অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন, এই দুজন মিলে কিন্তু লিখেছেন। তো প্রথমে এদের সম্পর্কে একটু জেনে নিই। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুটি, ঠিক আছে, উনি কিন্তু একজন বিখ্যাত লেখক ছিলেন, ঠিক আছে। এবং হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়ান এক্সোটিক ইন্ডিয়া। তো তার যে বিখ্যাত যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার সুপরিচিত বা বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, অজস্র ভারতের এক্সোটিক ইন্ডিয়া। শি ইজ ফেমাস ফর আর চিলড্রেন্স বুক, এবং তিনি কিন্তু তার বাচ্চাদের বইয়ের জন্য বিশেষ করে বিখ্যাত। এই শার্লিন মুকুন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথার, তিনি কিন্তু একজন বিখ্যাত শিশু লেখক, এবং শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। তো উনি অলকা শঙ্কর, এই যে আরেকজন যে রাইটারের নাম পেলাম, তার সাথে কিন্তু উনি একসাথে এই যে মূর্তি দ্য স্টোরি বুক এটা কিন্তু লিখেছেন। তো চলো এবার আমরা নেক্সট পড়াটা শুরু করছি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তো একটা বাঘ একটা ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে কিন্তু গ্রামে কাছে ঘুরে বেড়াতো এবং কিছু খাবারের খোঁজে, যাতে সে সেখান থেকে কিছু খাবার পায়। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। তো সেই গ্রামটা পার করেই সেই গ্রামের বাইরে একটা অসুস্থ বৃদ্ধা মহিলা থাকতেন। দ্য টাইগার হার্ডেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। আর বাঘটি মহিলার যে কুঁড়েঘর আছে, যে থাকার যে আশ্রয়, সেটার প্রাচীরের কাছে প্রায় আটকে ছিল, ঠিক আছে, মানে একদিন আটকে গিয়েছিল সেই প্রাচীরটার কাছে। তো দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। আর সেদিন সেই বৃদ্ধ মহিলাটি ভীষণ অসুস্থ বোধ করছিলেন। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু হার রুফ। তো যে বৃষ্টির জল সেটা কিন্তু তার ছাদ দিয়ে গড়িয়ে পড়ছিল, মানে তার ছাদে ফুটেছিল, যেহেতু সে ভীষণ গরিব ছিল, তার এরকম ঘর ছিল। তো সেরকম জায়গায় একটা বাঘ আটকে পড়েছে। তারপরে বলেছে there is no escape from this drip drip, she muttered angrily, pushing, এই যে দেখছো এখানে কিন্তু শুয়ে আছে, আর একটা বাঘ কিন্তু তার ঘরের পাশেই রয়েছে, ওয়ালের ঠিক বাইরে। she পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তো বৃদ্ধ মহিলাটি যে শুয়েছিল, সে কিন্তু শুয়েই রাগে বিড়বিড় করছেন, যেহেতু এরকম একটা বৃষ্টি, তার মধ্যে এরকম জল পড়ছে, এরকম আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাকেই কিন্তু কি বলেছে? ড্রিপ ড্রিপ। তো বলছে এই ড্রিপ ড্রিপ থেকে কোনো মতেই রেহাই পাওয়া যাবে না, তিনি কিন্তু রাগে বিড়বিড় করছিলেন। তাই ঘরটাকে শুকনো রাখার জন্য ঘরের চারপাশে তার বিছানাটি ঠেলাঠেলি করতে লাগলো, যে কোথায় গিয়ে এই বিছানাটা একটা শুকনো জায়গায় রাখা যায়, আর কোথায় এই জল তার মাথার উপর গড়িয়ে পড়বে না। তো বলেছে শি শোভ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক অ্যাগেনস্ট এ ওয়াল। তো তিনি বিছানা এবং একটি দেওয়ালের এগেনস্টে, দেওয়ালের সামনে একটি টিনের ট্রাঙ্ক সরিয়ে দিলেন, ঠিক আছে। দ্য ওয়াল শুক, আর দেওয়ালটিকে এর মধ্যে কেঁপে উঠল। দ্য ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। আর সে চিৎকার করে কি বলে উঠলেন? এই ড্রিপ ড্রিপই আমার মৃত্যু হবে, মানে এই আওয়াজেই হয়তো আমি আজকে মরে যাবো রে বাবা, এরকম একটা অবস্থা। এরপরে বলেছে টাইগার অন দ্য অপোজিট সাইড of the wall felt that the wall shake and was frightened. তো প্রাচীরের বিপরীতে সেই বাঘটি আটকে গেছিলো, সেই প্রাচীরের যে অপোজিট সাইডে, সেখানে কিন্তু বাঘটি যে যখনই সেই ওয়ালটা কেঁপে উঠলো, সে কিন্তু ভয় পেয়ে গেল। আরে বাবা কী হলো, ওয়ালটা হঠাৎ করে কেঁপে উঠলো কেন? দেখো, বাঘকে ভয় পাইয়ে দিয়েছে এই বুড়ি। তারপরে বলেছে দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ড্রেডফুল ক্রিয়েচার হি থট। তো বলছে ড্রিপ ড্রিপ অবশ্যই একটা ভয়ঙ্করী প্রাণী হবে, সে ভেবেছিল। Meanwhile, Volenath the potter was out in the night লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। তো এরই মধ্যে কিন্তু ভোলানাথ নামে একজন, সে হচ্ছে কুমোর, রাতে বাইরে বেরিয়েছিল ঝড়ের মধ্যেই, কারণ তার গাধাটি হারিয়ে গেছিলো, সেই গাধাটি খুঁজতে কিন্তু সেই ঝড়ের মধ্যেই রাত্রেবেলায় বাইরে বেরিয়েছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। তো হঠাৎই সে কী দেখতে পেলো? যে অন্ধকারে একটা প্রাণী, যে বৃদ্ধ মহিলাটি তার কুঁড়ে ঘরের দেওয়ালের ঠিক
পাশে মানে দেওয়ালের বাইরে পাশে গুটিসুটি হয়ে বসে আছে। কী প্রাণী সেটা তো আর সে জানে না, সে কিন্তু ভোলানাথ কিন্তু সেটা কিন্তু দেখতে পেল। ঠিক আছে, এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। লেসনটা এখানে কন্টিনিউ হচ্ছে। তো এখানে বেশ মজার একটা ব্যাপার, সেখানে সেই যে বাঘটি ছিল সেটাকে তো সে চিনতে পারেনি সেই অন্ধকারের মধ্যে। তো সেটাকে দেখে সে কী বলছে দেখো, ভোলানাথ, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট অ্যান্ড হি পুল দ্য টাইগারস ইয়ার্স। তো বলছে কি, ওই তো আমার গাধা। ভোলানাথ চিৎকার করে উঠলো আর তার কাছে ছুটে গিয়ে সেই বাঘটিকে তার গাধা ভেবে জড়িয়ে ধরলো। কী অদ্ভুত ব্যাপার, কেউ কোনোদিন বাঘকে জড়িয়ে ধরতে পারে? দেখো কি অদ্ভুত কাণ্ড। হাসবো না কাঁদবো সেটাই হচ্ছে ব্যাপার। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। বলছে চলো, যদি না নড়ো তাহলে কিন্তু আমি তোমাকে মানে আরও পেটাবো, ঠিক আছে, কঠোর শাস্তি দেবো, চলো এখান থেকে। তারপর বলছে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। আর বাঘেরও অবস্থা এই রাতে কী হলো দেখো, বাঘও কিন্তু ভয় পেয়ে গেলো। আর একে রে বাবা, আমাকেই ধরে মারছে, বাঘ কোথায় খাবলে খাবে তার যে স্বভাব সেটা কিন্তু সে ভুলে গেছে, সে ভয় পেয়ে গেছে। এই আবার কেমন বাঘ। তো তারপরে বলেছে দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। সেও কিন্তু ঘরের ভেতরে সেই ড্রিপ ড্রিপ আওয়াজটা শুনতে পাচ্ছিল, আর সে ভেবেই নিয়েছিল এর একটা ভয়ঙ্কর প্রাণী। তো ভাবছে এটা নিশ্চয়ই সেই ভয়ঙ্কর প্রাণীটা, এই ড্রিপ ড্রিপ, সে আমাকে সেইভাবে বকা দিচ্ছে। হ্যাঁ দেখো, বাঘেরও কিন্তু অবস্থা কাচুমাচু। ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হাট। তো ভোলানাথ কী করলো, সেই অন্ধকারে তার বুঝতে পারছে না সেটা বাঘ না গাধা, সে সেটাকে কিন্তু টানতে টানতে বাড়ি নিয়ে গেল এবং একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তার কুড়ে ঘরের সামনে একটা গাছে। ঠিক আছে। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাই টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। আর সকালে যখন ভোলেনাথের স্ত্রী ঘুম থেকে উঠলো, সে দেখলো গাছের সাথে একটা বাঘ বাঁধা আছে, আর সেটা দেখে কিন্তু সে চিৎকার করে উঠলো। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তো তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কুড়ে ঘরগুলি থেকে ছুটে এসেছিল। ভোলেনাথ ওয়াজ স্লিপিং। ভোলেনাথ কিন্তু সেই সময় ঘুমিয়েছিলেন। যে এত কিছু কাণ্ড করলো, রাতের বেলায় গাধা ভেবে বাঘ তুলে আনলো, নিজের বাড়িতে বেঁধে রাখলো, সে কিন্তু তখন আপন মনে ঘুমাচ্ছে। হি কেম আউট টু। এবার তার ঘুম ভেঙে গেছে, তিনিও বাইরে এসেছিলেন। দ্য পিপল ওয়ার মিস্টিফাইড। The people were mystified who tied this tiger to the tree. They asked. তো যত লোকজন ছিল সবাই হতভম্ব হয়ে গেছে। মিস্টিফাইড মানে হতভম্ব। আরে কি আজব ব্যাপার, তারা এই সমস্ত কিছু ভাবছে। আর তারা জিজ্ঞাসা করছিল যে এই বাঘটাকে কে গাছের সাথে বেঁধেছে। আরে আশ্চর্য, কেন বাঘকে কেউ বাঁধতে পারে নাকি? A neighbor said, I think Bholanath can tell us. I saw him last night dragging an animal through the storm. তো এক প্রতিবেশী কিন্তু ভোলানাথকে আগের দিন রাতে দেখেছিল যে সে একটা পশুকে টেনে টেনে আনছে। তো সেই প্রতিবেশী বলছিল, আমি মনে করি ভোলানাথই আমাদের বলতে পারবে, কারণ গত রাতে আমি তাকে ঝড়ের মধ্যে একটা প্রাণীকে টেনে নিয়ে যেতে দেখেছি। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। আর ভোলানাথ কিন্তু এখন মানে ভয় কাচুমাচু। আরে আমি বাঘ টেনে এনেছি, এই ভয় মানে এটা ভাবলেই তো তার একদম মানে মরণ প্রায় দশা। সে বলছে, তো ভোলানাথ কিন্তু এই যে নিজের ভুল স্বীকার করতে কিন্তু এখন ভয় পাচ্ছে, মানে বাঘ টেনে সবার বিপদ এনেছে। তারপরে বলেছে এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলানাথ। সকলে কিন্তু মানে একদম প্রশ্নবিদ্ধভাবে তার দিকে তাকিয়ে আছে, অনেক প্রশ্ন ভোলানাথের দিকে তাকিয়ে সবার, ব্যাপারটা কি, তুমি কী করে এই বাঘটাকে এখানে নিয়ে আসতে পারলে? ইন দ্য মেন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রো দ্য রোপ। এরই মধ্যে কিন্তু বাঘটা সমস্ত লোকের যে এত কোলাহল হচ্ছে এদের দ্বারা কিন্তু একদম বিচলিত হয়ে গেছে এবং ভয় পেয়ে গেছে, এবং সেই দড়িটি কিন্তু চিবিয়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে দ্য জাঙ্গল। আর এতে দৌড়ে জঙ্গলে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড। আর গ্রামবাসীরা কি স্বস্তি পেল। ভাগ্যে সেই বাঘটি কিন্তু কাউকে না খেয়ে কিন্তু জঙ্গলে পালিয়ে গেছিলো। বাঘটি তাহলে ভালো বলা চলে। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাক। তো ভোলেনাথ কিন্তু এখন বড়াই করার একটা সুযোগ দেখেছিল, যেহেতু বাঘটি পালিয়ে গেছে এখন আর তাদের কোনো ভয় নেই, এখন তো নিজেকে বড় করাই যায় যে আমি বাঘ মেরেছি, বাঘ ধরেছি, এরকম তো বড়াই এখন সবাই করবে। ইট is who captured the tiger last night. It is I who captured the tiger last night. I even pulled its ears. বলছে আমি গতকাল রাতে বাঘটিকে ধরেছিলাম আর আমি এমনকি এর কানও টেনেছিলাম। তো নিজেকে এইভাবে কিন্তু সে বড় করছে সবার সামনে। ভোলেনাথ অ্যানাউন্সড proudly
কিন্তু ভোলানাথ গর্ব করে ঘোষণা করলো, এভরিওয়ান মার্ভেলড হ্যাট হিজ ব্রেভারি, আর প্রত্যেকে তার সাহসিকতা কিন্তু আশ্চর্য হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচড দ্য কিং, আর খুব তাড়াতাড়ি কিন্তু তার যে এই সাহসিকতার কথা, বীরত্বের কথা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, আর রাজা কিন্তু অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তার এই সাহসিকতার জন্য ভোলানাথকে কিন্তু তিনি তার সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক করে দিয়েছিলেন, ঠিক আছে, মানে সেনাপতি করে দিয়েছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, আর ভোলেনাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটা বিশাল বাড়ি দেওয়া হয়েছিল। এখন শুরু করছি পার্ট 3 এই লেসনের। তো বলেছে, এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার্ড। তো এখন আমরা সেকেন্ড পার্টে জেনেছিলাম যে ভোলানাথ যে লোকটি ছিল সে কিন্তু রাজার সেনাপতি হয়ে গেছে, রাজা তাকে তার যে সৈন্যবাহিনী সেটা সেনাপতি বানিয়ে দিয়েছে। তো এবার সেই যে সন্ধ্যাটা গেল যেখানে সে সেনাপতি হলো, তার কয়েক মাস পরেই খবর এলো যে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। তো ভোলেনাথ ও তার রাজার যে রাজদরবার সেখানে জড়ো হয়েছিলেন যে কী ডিসিশন নেওয়া যায় এই সমস্ত কথাবার্তা বলার জন্য। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলেনাথকে বলেছিলেন, আপনি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। বলছে, আমি আপনাকে আমার রাষ্ট্র রক্ষার দায়িত্ব অর্পণ করছি। তো স্বাভাবিক, ভোলেনাথ যেহেতু বাঘ ধরে ফেলেছে তো তাকে তো এই রাষ্ট্র রক্ষার দায়িত্ব দেওয়াই যায়। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। তো ভোলেনাথ একেবারে হতাশায় ঘরে ফিরলেন। তো সে তো জানেই যে মনে মনে সে কী আসলে। তারপরে কি হলো, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। বলছে ভোলানাথ বাড়িতে এসে তার স্ত্রীকে অসহায় হয়ে বলছিলেন, আমি ঘোড়াও চালাতে জানি না, আমি কিভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করব। সে কিন্তু ভীষণ হতাশ এই বিষয়টা নিয়ে। ইন দ্য মর্নিং, আচ্ছা, তারপরে ভোলানাথের ওয়াইফ কি বললেন সেটা দেখছি। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেইড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। তো ভোলানাথের যে ওয়াইফ, যে স্ত্রী, সে কিন্তু আরও মজার। সে কি বলছে যে চিন্তা করবে না, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো, তাহলে তুমি ঘোড়া চালাতে কোনো অসুবিধা হবে না। এটা কি কোনো কথা? তো দেখো, এটা একটা কমেডি টাইপ একটা গল্প, এটা মজার গল্প, ভীষণ তোমাদের পড়তে ভীষণ মজা লাগবে। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। তো সকালবেলায় রাজা ভোলেনাথকে একটা দুর্দান্ত পুরুষ ঘোড়া পাঠালেন। স্ট্যালিয়ন মানে হচ্ছে কি পুরুষ ঘোড়া। Bholenath got up gloomily on the horse and his wife securely tied him to it with a rope. তো ভোলেনাথ যখন ঘোড়ায় চটপট করে উঠে পড়লেন, এই ঘোড়াটা দেখে রাজা তাকে পাঠিয়েছেন, উঠতে তো হবেই, আর তার স্ত্রী তাকে নিরাপদে সেই দড়ির সাথে বেঁধে ফেললেন। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপস। তো সে যে ঘোড়াটা, সেটা কিন্তু এইরকম যে শক্ত করে যে দড়িগুলি বেঁধে দিয়েছে, সেই ফিলিংটা, সেই অনুভূতিটা কিন্তু সেই ঘোড়ার একদমই পছন্দ হয়নি। It reared suddenly and galloped off wildly. তো কী বলেছে, এটা হঠাৎ করে, এই ঘোড়াটা হঠাৎ করে পিছিয়ে গেল এবং বন্যভাবে একদম মানে খুব দ্রুততার সঙ্গে দৌড়াতে লাগলো। তারপরে কি বললো, ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। তো ভোলেনাথকে তো সেই ঘোড়ার সাথে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, তার স্ত্রী তাকে বেঁধে দিয়েছিলেন। তো এর ফলে কি হলো, যখন ঘোড়াটা খুব ফাস্ট দৌড়াতে লাগলো, তখন ভোলেনাথ কিন্তু তার কেশর ধরে, সেই যে ঘোড়ার যে কেশর, মেন মানে ঘোড়ার গলায় যে চুলগুলো রয়েছে, লোমগুলো রয়েছে, সেগুলো ধরে কিন্তু কোনো মতে ঝুলে রয়েছে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স was headed straight for the enemy camp, ভোলেনাথ shouted in fear. তো ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভোলেনাথ বুঝতে পেরেছে। আর এই ভয়ে তারও চিৎকার, একে তো ঘোড়া চড়তে পারছে না, তার মধ্যে আবার শত্রুদের দিকে যাচ্ছে যেখানে কিনা যুদ্ধ, আর এই যুদ্ধে সে কিনা সেনাপতি। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াটাকে কিন্তু থামানো যাচ্ছে না, থামানো গেলই না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। তো ভোলেনাথ কী লক্ষ্য করলেন, যে একটা বড় গাছ আছে যার ডালগুলি রাস্তায় ঝুলছে। At the horse galloped under the tree, Bholenath reached up to the grabs the branches and pulled himself free. তো ঘোড়া যখনই গাছের নিচে দৌড়ে যাওয়ার সাথে সাথেই ভোলানাথ কিন্তু সেই গাছের ডালগুলি আঁকড়ে ধরলো এবং নিজেকে কিন্তু মুক্ত করার চেষ্টা করলো। তো বুদ্ধি কিন্তু সে লাগিয়েছে কীভাবে সেই ঘোড়ার থেকে মুক্তি পাওয়া যায়।
বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু সেই যে কপাল কী হলো, সেই ডালগুলি তার হাতে ভেঙে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প। এরপরে ঘোড়া কিন্তু সেই যে শত্রু শিবির সেখানে প্রবেশ করেই গেল। শেষ পর্যন্ত কিন্তু নিজেকে আর সে বাঁচাতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fire stallion waving branches excitedly. তো বলছে শত্রু সৈন্যরা এরকম একটা বন্যর মতন চেহারা দেখতে পেয়ে হচ্ছে কে কে এই ভয়ঙ্কর পুরুষ, হ্যাঁ, যে ঘোড়ায় এভাবে বাঁধা, আর তাকে দেখে অবাক হয়ে গেছিলো সমস্ত শত্রুরা। তারা আবার সে কিনা সেই পুরুষটি যে ঘোড়ার পিঠে এইভাবে বাঁধা, সে আবার উচ্ছ্বাসিত হয়ে ডালপালা নাড়াচ্ছিল। কোন ডালপালা নাড়াচ্ছিল? সেই যে গাছ থেকে যে ডালপালাগুলো তার হাতে ছিটে চলে এসেছিলো সেগুলো আবার নাড়াচ্ছে, ভয় কী করবে। তো এই দেখে শত্রুরাও কিন্তু অবাক। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। সাহায্য করো, সাহায্য করো, ভোলেনাথ কিন্তু এই বলেই চিৎকার করে যাচ্ছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। তো শত্রু সৈন্যরা তার কথা শোনেনি, কারণ তারা তো শত্রু। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তারা ভীষণ ভয় পেয়েছিল। শত্রুরা কোথায় তাকে এনিমি ভেবে মারবে তা না, শত্রুরা কিন্তু এরকম একটা পুরুষকে দেখে ভয় পেয়ে গেছে যে এ কী লোক রে বাবা, এরকম দৃশ্য তো কখনো দেখিনি। তো এই আরও এক মজার কাণ্ড কিন্তু হচ্ছে। এরপরে কোথায় ছিলাম? They were greatly scared. This must be some great warrior come single-handedly to defeat us. তো এই যে শত্রু সৈন্যরা তারা কি বলছে যে এই নিশ্চয়ই কোনো মানে বীর যোদ্ধা, দুর্দান্ত যোদ্ধা, যে আমাদের পরাজিত করার জন্য একা একাই আমাদের এখানে চলে এসেছে, মানে নিশ্চয়ই কোনো বীর যোদ্ধা। এই যে দেখো ভোলানাথ কীভাবে তার ঘোড়া নিয়ে দৌড়ে পালাচ্ছে। তারপরে বলেছে দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট। তো ওই সৈন্যরা কিন্তু মানে একেবারে ভয়ে মানে একদম ভয়ে কী বলবে, একদম ভয় পেয়ে গেল এবং তারা যুদ্ধ না করেই সেখান থেকে কিন্তু তখনকার মতন পালিয়ে গেল। Soon the news of Bholenath's great victory spread. তো এই খুব তাড়াতাড়ি কিন্তু ভোলানাথের যে দুর্দান্ত বিজয়ের খবর সেটা কিন্তু ছড়িয়ে পড়লো। কেন? কারণ এই যে সৈন্যরা ভয় পালালো, কেউ তো আর জানে না ভোলানাথ যুদ্ধ করেছে কি না। আদতে তাকে ভয় পেয়ে সৈন্যরা পালিয়ে গেছে, সেটাই বিশাল ব্যাপার। যে এমন এক সৈন্য যাকে যুদ্ধ করতে হয় না, তাকে দেখেই ভয়ে পালিয়ে যায়। আর সেই যে ভয়ের দৃশ্য কীরকম সেটা তো আমরা জানলামই। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. তো প্রত্যেকে কিন্তু একদম মানে অবাক আশ্চর্য হয়ে গিয়েছিল যে তিনি 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে একা রাষ্ট্রটি রক্ষা করলেন, একা সেই দেশটি রক্ষা করলেন। এটা কিভাবে সম্ভব? সবাই কিন্তু অবাক। ভোলানাথ যে এত বীর, এত যে দুর্দান্ত যোদ্ধা, সেটা কিন্তু ভাবতেই সবাই অবাক হয়ে যাচ্ছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। রাজা তাকে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে সম্মানিত করলেন। ভোলেনাথ বিকেম আ লিজেন্ড। আর ভোলেনাথ কিন্তু কিংবদন্তি হয়ে উঠলেন। মানে ওর কথা কিন্তু সবাই মনে রাখলেন যে এই হচ্ছে একজন আমাদের হিরো, যে কিনা সব অসম্ভব সম্ভব করে উঠতে পারে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ। আর এগুলো সব কিছুই কী শুরু হয়েছিল? সেই ড্রিপ ড্রিপ শব্দ দিয়ে। সেই যে বৃষ্টির ফোঁটার আওয়াজ, সেদিন যদি সেই বুড়ির ঘরে বৃষ্টির ফোঁটার আওয়াজ না হতো, তবে সেই চরম বৃষ্টির জ্বালায় বাঘটাও সেখানে আশ্রয় নিত না। বাঘটাও সেই বৃষ্টির ফোঁটার যে চরম আওয়াজ, সেই ভয় পেত না। আর ভোলানাথেরও এরকম বীর হয়ে উঠতো না। যদিও সে বীর নয়, কিন্তু সবার চোখে সে কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্যের পরিহাসে সে কিন্তু একজন বীর যোদ্ধা এবং ভীষণ বুদ্ধিমান একজন লোক। তো যাই হোক, এখানে এই গল্পটি শেষ হলো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোনো রকম কোনো সমস্যা থাকলে এই ভিডিওটির কমেন্টে তোমাদের মতামত জানাও এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওগুলি দেখতে পায়। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য।